দর্শক সবাইকে আমন্ত্রণ শুরু করছি আজকের ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24 দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেভিদ। সহকর্মীদের চোখের জলে আর ফুলেল শ্রদ্ধায় নশ্বর পৃথিবী থেকে বিদায় নিলেন অভিনেতা প্রবীর মিত্র। শেষ দেখায় প্রিয় শিল্পীকে নিয়ে নানা স্মৃতিচারণ করেন অগ্রজ অনুজরা। তাদের ভাষায় প্রবীর মিত্রর প্রস্থানে যে শূন্যতা তৈরি হলো তা কখনোই পূরণ হবার নয়। ঢাকায় সিনেমার রঙিন নবাব আজ জীবনের কঠিন সত্য বরণ করে লিখলেন সাদা কালো গল্প, পাড়ি জমালেন পরপারে। কিংবদন্তি এই অভিনেতাকে হারিয়ে চলচ্চিত্র অঙ্গনের মানুষের মনে আজ বিষাদের রং। 1971 সালে উচ্ছ্বাস আর আনন্দ নিয়ে যেখান থেকে শুরু করেছিলেন শেষবারের মতো সেই চিরচেনা আঙিনা বিএফডিসিতে এলেন এই কিংবদন্তি, তবে নিথর দেহে। রোববার দিবাগত রাতে না ফেরার দেশে পাড়ি জমানো এই অভিনেতাকে শেষ শ্রদ্ধা ও জানাজার জন্য সোমবার দুপুরে আনা হয় তার দীর্ঘদিনের কর্মস্থলে। প্রিয় অভিনেতা, প্রিয় মানুষকে শেষবারের মতো দেখতে আসেন বন্ধু, সহকর্মী, অগ্রজ অনুজরা। পরপর দুজন তারা চলে গেলেন, খুব কাছের মানুষ আমাদের দুজনই, মানে ফিল্মের সাথে একদম অঙ্গাঙ্গিভাবে জড়িত। দাদার সাথে আমাদের দূরত্বটাও বেড়ে গিয়েছিল। দাদা কথা বলতে পারতো না, দাদা শুনতো না, দাদা হুইল চেয়ারে চলতো। কে যাবে? আমরাও অনেক না, দাদা গেলে তো দাদাকে কথা বলে দাদা উত্তর দিতে পারবে না, কথা শুনবে না। এই যে দূরত্বটা সৃষ্টি হয়ে গেল, সেই দূরত্বটা আজকে একেবারেই ছিন্ন হয়ে গেল। রাজা সাহেব থেকে আরম্ভ করে আমাদের যে ধরি, আজকে যদি আমাদের নীরবের কথাও বলি, সবচেয়ে ছোট এবং বড় প্রত্যেকেই দাদাকে ভালোবাসে। প্রত্যেকে, এমন কোনো সাংবাদিক ভাইয়েরা মনে হয় এমন এই একটা লোক যাকে নিয়ে মনে হয় কেউ একটা কটু কথা লিখতে পারে নাই, যাকে নিয়ে একটা শব্দ আমরা কেউ আজ পর্যন্ত কোনো মানে ডিসঅনার হতে পারে এই শব্দ, এরকম কেউ ব্যাকরণিক শব্দ কেউ ব্যবহার করেনি। তারা কিন্তু আসলে সুপারস্টার, কারণ তারা 1600 হল লিড করে এখানে এসছেন। তাদেরকে সারা বাংলাদেশে 30 কোটি মানুষ চেনে, যদি 20 কোটি মানুষ, তো 20 কোটি মানুষই চেনে। সো তারা রিয়েল সুপারস্টার। প্রবীর ছিল অ্যাকচুয়ালি জনতার শিল্পী। জনতার শিল্পী এই কথাটা এই জন্য বলছি যে ওর আগমন হয়েছিল আমাদের মতোই নায়ক হিসাবে এই সিনেমার পর্দাকে প্রতিষ্ঠিত করার জন্য, নিজের অবস্থানটাকে সুদৃঢ় করার জন্য। আর কোনোদিন হবেন না তিনি কোনো নায়কের বাবা, কিংবা গুরুত্বপূর্ণ চরিত্রে তার উপস্থিতি আর সিনেমার পর্দায় দেখতে পাবে না আগামীর প্রজন্ম। ফুসফুসের সংক্রমণ সহ বার্ধক্য জড়িত নানা অসুখে ভুগছিলেন 84 বছর বয়সী এই অভিনেতা। একটা আক্ষেপ যে বাবা নিজের থেকে চেয়েছিলেন যে উনি অভিনয় ফিরবেন, একদিন না একদিন ফিরবেন, কিন্তু সেটা আর হলো না। বিএফডিসিতে শ্রদ্ধা আর জানাজা শেষে চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় প্রবীর মিত্রর দ্বিতীয় জানাজা। এরপর মরদেহ নিয়ে যাওয়া হয় আজিমপুর কবরস্থানে, সেখানে সমাহিত করা হয় তাকে। মাজহারুল ইসলাম তামিম, চ্যানেল 24, ঢাকা। প্রবীর মিত্রর মৃত্যুর পর একটি প্রশ্ন উঠে এলো, তা হলো তিনি কোন ধর্মের ছিলেন, তার শেষ বিদায় কিভাবে হবে, যদি ধর্ম পরিবর্তনও করেন তবে তা কেন? এমন প্রশ্নের উত্তর জানাবো এবারে। হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু আমার মা মুসলিম ফ্যামিলির সন্তান ছিলেন, এবং আমার বাবা মা দুজনের বিয়ের সময় আমার বাবা কনভার্ট হয়ে হাসান ইমাম নাম পরিবর্তন করে তারপরে উনি আমার মাকে বিয়ে করেন। সেই জন্যই আমরা আমার বাবাকে দাফন করার সিদ্ধান্ত নিয়েছি এবং এই নামাজের জানাজার ব্যবস্থা করছি। কিন্তু উনি যেহেতু বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে প্রবীর মিত্র নামেই পরিচিত, সেই জন্য উনি ওনার এই নামটাকেই বেশি ব্যবহার করতেন। এই জন্য ওনার হাসান ইমাম নামটা সাধারণত মানুষরা জানে না, কিন্তু ওনার অ্যাকচুয়াল পরিচয়টা প্রবীর মিত্র নামেই, সেই জন্য উনি এটাই ব্যবহার করতেন সবসময়। নতুন করে নির্ধারণ হয়েছে হঠাৎ স্থগিত হয়ে যাওয়া চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচনের দিন। 28 ডিসেম্বর যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেটি হচ্ছে 10 জানুয়ারি। গতকাল রাতেই চূড়ান্ত হয়েছে এই দিনটি। কথা ছিল গেল 28 ডিসেম্বর অনুষ্ঠিত হবে চলচ্চিত্র পরিচালক সমিতির 2025-26 মেয়াদের নির্বাচনের ভোটগ্রহণ, কিন্তু ভেন্যু জটিলতা সহ ভিন্ন কিছু কারণে 27 ডিসেম্বর রাতে স্থগিত ঘোষণা করা হয় ভোটগ্রহণ। এবার সেই জটিলতাকে পাশ কাটিয়ে সব পক্ষের সম্মতিতে 10 জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে স্থগিত হওয়া বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচনের ভোটগ্রহণ।
আলাপচারিতায় চ্যানেল 24-কে এমনটাই জানিয়েছেন পরিচালকদের নির্বাচনের দায়িত্বে থাকা নির্বাচন কমিশনার এজে রানা। নির্বাচন কমিশন এবং আপিল বোর্ড এবং দুইজন যে সভাপতি পদপ্রার্থী এবং মহাসচিব পদপ্রার্থীদের নিয়ে বসে আমরা সবার আলোচনা সাপেক্ষে আমরা এই সিদ্ধান্ত পৌঁছাইছি যে তারাও একমত হয়েছে যে আমরা আগামী 10 তারিখ শুক্রবার নির্বাচনের ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করেছি। দিনক্ষণ চূড়ান্ত হলেও এখনও নির্ধারণ করা যায়নি ভোট গ্রহণের স্থান। শেষ পর্যন্ত বিএফডিসিতে চলচ্চিত্র পরিচালকদের নির্বাচন করা না গেলে আলোচনার ভিত্তিতে কাছাকাছি কোনো স্থানে ভোট গ্রহণের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন এই নির্বাচন কমিশনার। আমরা চাচ্ছি যে এফডিসিতে হয়তো হবে, না হলে আমরা এমন এফডিসির আশেপাশে যাতে করতে পারি, যাতে সবাই এসে ভোট দিতে পারে সে ব্যবস্থা আমরা নিয়েছি, যে যাতে এফডিসির আশেপাশে খুব কি বলবো কাছাকাছি ডিস্টেন্সে আমরা একটা ভেন্যু ঠিক করতে চাচ্ছি, যাতে সেখানে আমরা ভোট নিতে পারি। নতুন তারিখের নির্বাচনও অতীতের মতো হবে সুন্দর ও সুষ্ঠু। সাথে ভোটের দিন ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে বেছে নেবে তাদের পরবর্তী যোগ্য নেতৃত্ব, এমনটাই বিশ্বাস প্রার্থীদের। পূর্বের মতো আবারও আমাদের যে 10ই জানুয়ারি 2025-এ যে তারিখটা নির্ধারণ করা হয়েছে সেই তারিখে স্বতঃস্ফূর্তভাবে তারা পরিচালক সমিতির নির্বাচনে অংশগ্রহণ করবে, ভোট দিবে, যোগ্য প্রার্থীদেরকে নির্বাচিত করবে। প্রতিদ্বন্দ্বীর সাথে কাঁধে কাঁধ মিলে ভোট চাই, কোনো গ্যাঞ্জাম নাই, ঝামেলা নাই। আবার যে যখন পাস করতেছে, প্রতিদ্বন্দ্বী যে ফেল করতেছে সে সাথে ফুলের মালা পরিয়ে তাকে গ্রহণ করে নিচ্ছে। এটা নজির পরিচালক সমিতির অতীতেও ছিল, ইনশাল্লাহ এবারও থাকবে। পরিচালকরা যারা আছেন, মেধাবী পরিচালকরা আছেন এবং জ্ঞানী পরিচালক সবাই, ওরা তাদের পছন্দসই ব্যক্তিদেরকে নির্বাচিত করবেন এবং আমি আশাবাদী যে এই নির্বাচনটা স্বতঃস্ফূর্তভাবে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। সৌহার্দ্যপূর্ণ এবং স্বতঃস্ফূর্তভাবেই হবে এবং ভোটারের উপস্থিতি বরাবরের মতোই যথার্থ উপস্থিতিও পাবো আমরা, কারণ ভোটারদের মধ্যে উচ্ছ্বাস আছে, আকাঙ্ক্ষা আছে, তারাও বিশ্বাস করে যে পরিচালক সমিতির নির্বাচনটা হয়ে যাওয়া উচিত। 2 বছর মেয়াদী এবারের নির্বাচনে 2টি প্যানেলের হয়ে নির্বাচনী লড়াইয়ে নেমেছেন 33 জন নির্মাতা, যার একটির নেতৃত্বে আছেন শাহিন সুমন ও শাহিন কবির টুটুল, আর অন্যটির মুশফিকুর রহমান গুলজার ও শাফিউদ্দিন শাফি। মাকসুদুল হকিমু, চ্যানেল 24, ঢাকা। টানা 3 বছরের ফ্লপ ছবি উপহার দেওয়া অক্ষয় কুমার ঘুরে দাঁড়াতে চান 2025-এ। তাই তো বছর শুরুতেই ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে নতুন ছবির সাথে হাজির হচ্ছেন বলিউড খিলাড়ি। তার ঐতিহাসিক যুদ্ধের সিনেমা স্কাই ফোর্স, সন্দীপ কেওলানি ও অভিষেক অনিল কাপুরের যৌথ পরিচালনায় এই ছবিটি মুক্তি পাবে 24 জানুয়ারি। রন্ধনশিল্পী থেকে নায়ক বনে যাওয়া অক্ষয় কুমার বলিউডে খিলাড়ি নামে পরিচিত। তার অ্যাকশন এবং কমেডি অভিনয়ে মুগ্ধ অনেক দর্শক। তবে টানা 3 বছর ফ্লপ ছবি উপহার দেওয়া অক্ষয় এবার দেখিয়েছেন নীল আকাশে দুর্দান্ত কিছু শট। অ্যাকশন থেকে ফ্যামিলি ড্রামা ফিল্ম কোনো দিকেই সুবিধা হচ্ছে না অক্ষয়ের। তাই তো বছরের শুরুতে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে নতুন ছবির সাথে হাজির হলেন এই বলিউড খিলাড়ি। আসছে তার ঐতিহাসিক যুদ্ধের সিনেমা স্কাই ফোর্স। সবই মুক্তি পাওয়ার ট্রেলারে দেখা যায় আকাশপথে যুদ্ধ, তাও আবার ভারত পাকিস্তান প্রেক্ষাপট। এভাবেই এগোতে থাকে সিনেমার চিত্রনাট্য। আর মূল সিনেমায় দেখা যাবে ভারতের প্রথম এবং সবচেয়ে ভয়ানক এয়ার স্ট্রাইকের গল্প। সন্দীপ কেওলানি এবং অভিষেক অনিল কাপুর যৌথভাবে পরিচালনা করেছেন নতুন বছরে অক্ষয়ের কামব্যাক মুভিটি। সিনেমায় আরও অভিনয় করেছেন নবাগত অভিনেতা বীর পাহাড়িয়া, সাথে আছেন নিমরাত কৌর এবং সারা আলী খানও। জিও স্টুডিওস এবং ম্যাডক ফিল্মস প্রযোজিত ঐতিহাসিক ঘটনা নিয়ে নির্মিত সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আসছে 24 জানুয়ারি। শরীফুল হক, চ্যানেল 24। বিশ্বসেরা চলচ্চিত্র ও টিভি প্রযোজনায় তৈরি অনুষ্ঠানের সম্মানিত প্ল্যাটফর্ম গোল্ডেন গ্লোব, যার 82তম আসরের পুরস্কার প্রদান আয়োজিত হয়েছে বাংলাদেশি সময় সোমবার সকালে। যে মঞ্চে এবারে সর্বোচ্চ 4টি করে পুরস্কার জিতেছে ফরাসি সিনেমা এমিলিয়া পেরেজ ও আমেরিকান হিস্টোরিক্যাল টিভি সিরিজ শোগুন। 2024-এর সেরা ড্রামার তকমাটা গিয়েছে দ্য ব্রুটালিস্টের দখলে। এই ছবিতে অভিনয় করে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন আমেরিকার অ্যাড্রিয়ান ব্রডি।
ব্রুটালিস্ট ছবিটি পরিচালনা করে গোল্ডেন গ্লোবের আসরের সেরা পরিচালক হয়েছেন আমেরিকান অভিনেতা নির্মাতা ব্রাডি করবেট। অন্যদিকে আই অ্যাম স্টিল হেয়ার ছবিটিতে দুর্দান্ত অভিনয়ে সেরা অভিনেত্রী হয়েছেন ব্রাজিলিয়ান তারকা ফার্নান্দো টোরেস। এবারে জানাবো হলিউড আপকামিং মুভির খবর। চূড়ান্ত হলো অ্যাকশন ক্রাইম ড্রামা ঘরানার ছবি ডেন অফ থিভস 2 প্যান্টেরার মুক্তির দিন। মাফিয়া চক্রের হিরে চুরির ঘটনাকে কেন্দ্র করে যে সিনেমাটি নির্মাণ করেছেন ক্রিস্টিয়ান গডগাস্ট, আর এই ছবিটি মুক্তি পাবে 10 জানুয়ারি। পর্দায় যারা অ্যাকশন দৃশ্য দেখতে ভালোবাসেন তাদের জন্য এবার আসছে আমেরিকান অ্যাকশন ক্রাইম ড্রামা ফিল্ম ডেন অফ থিভস 2 প্যান্টেরা। বিশ্বের সবচেয়ে বড় এবং বিপজ্জনক চোরাচালান ব্যবসা হচ্ছে হীরা পাচার। শক্তিশালী সব মাফিয়া সিন্ডিকেটের নিয়ন্ত্রণে চলে হীরা চোরাচালান। মূলত এই ব্যবসাকে ঘিরেই এগুতে থাকে সিনেমার চিত্রনাট্য। 2018 সালে ডেন অফ থিভস চলচ্চিত্রের সিকুয়েল হিসেবে আসছে ডেন অফ থিভস 2 প্যান্টেরা। সিনেমার গল্প লেখা এবং ক্যামেরায় ফুটিয়ে তোলার কাজটিও ভালোভাবেই সেরেছেন পরিচালক ক্রিস্টিয়ান গুডেগাস্ট। আগের মতো সিকুয়েলেও আছেন জেরার্ড বাটলার, ওশিয়া জ্যাকসন জুনিয়র এবং মেডো উইলিয়ামসের মতো তারকারা। ডেন অফ থিভস 2 প্যান্টেরার সিনেমাটোগ্রাফি করেছেন টেরি স্ট্যাসি। কুখ্যাত প্যান্থার মাফিয়াদের বিশ্বাসঘাতকতা আর অপ্রত্যাশিত অন্ধকার জগতে জড়িয়ে পড়ার পর আসলে কি ঘটতে পারে তাই দেখানো হয়েছে এই সিনেমায়। যদিও একটি প্ল্যান মাফিক বিশ্বের বৃহত্তম হীরা বিনিময়ের গল্পই চোখে পড়বে বেশি। ক্রিস্টিয়ান গুডেগাস্টের দ্বিতীয় কিস্তি কতটা দর্শকপ্রিয়তা পায় সেটাই দেখা যাবে লায়ন্স গেট ফিল্মসের ব্যানারে আসছে 10 জানুয়ারি। এদিনই সিনেমাটি মুক্তি পাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে। শরীফুল হক, চ্যানেল 24। দর্শক, এই ছিল আজকের ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24 এর আয়োজনে। বিনোদনের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, চ্যানেল 24 এর সাথেই থাকুন।